মূল্যস্ফীতি কমলেও টিসিবির পরিসংখ্যানে উঠে এলো পণ্যের দাম বৃদ্ধির চিত্র। বছর ব্যবধানে বেড়েছে চাল, তেল, ছোলা ও মাছ মাংসের দাম, কমতির দিকে সবজি। রমজানের প্রথম শুক্রবার রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। ভিড় এড়াতে আগে ভাগেই পছন্দের পোশাক কিনছেন অনেকে, দামে ও মানে সন্তুষ্টি। মুন্সিগঞ্জের সিপাহীপাড়ার ঘরে ঘরে গার্মেন্টস কারখানা, তৈরি পোশাক যাচ্ছে রাজধানীর বহু বিপণী বিতানে। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের দেওভোগে পাইকারি মার্কেটে জমজমাট কেনাবেচা। বিএসইসির চেয়ারম্যান সহ কমিশনের পদত্যাগ দাবিতে অস্থিরতায় সপ্তাহ পার করল ঢাকার পুঁজিবাজার। আবারও পড়েছে পতনের মুখে, মূলধন কমেছে 13,000 কোটি টাকা। এবং দক্ষিণ আফ্রিকায় প্রায় $3 কোটি বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের। ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবার অবকাঠামো উন্নয়নে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বছর ব্যবধানে গেল ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমার খবর বিবিএস দিলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে 1 বছর আগের তুলনায় মার্চে বেড়েছে চাল, ভোজ্য তেল, মাছ মাংস, সাধারণ মানের খেজুর ও ছোলার দাম। পেঁয়াজ মরিচের দাম কমলেও বেড়েছে রসুন, এলাচের মতো মশলা জাতীয় পণ্যের। এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য, বছর ব্যবধানে 1 কেজি বেগুনের দাম প্রায় 55% বাড়লেও কমছে প্রায় সবজির দামই। খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি গেল জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে। বৃহস্পতিবার বিকেলে 1 বছর আগের তুলনায় মানুষের ব্যয় কমতির হিসাবও দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। অথচ সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে 1 বছরে মোটা চালের দাম বেড়েছে 5%, 13.89 ও 14.6% বেড়েছে মাঝারি ও সরু চালের দাম। ভোজ্য তেলের দাম বৃদ্ধির তথ্যও মিলছে 6 মার্চ দেয়া টিসিবির হালনাগাদ পরিসংখ্যানে। 1 বছর আগের তুলনায় 22.77% বেড়েছে খোলা সয়াবিনে, আর বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে 6%। 14.5 থেকে 18% বেড়েছে পাম ও সুপার পাম অয়েলের দাম। মাছের বাজারে বছর ব্যবধানে রুই ইলিশের দাম বেড়েছে 15 থেকে 16%। গরু খাসির মাংসের দাম 2.5 থেকে প্রায় 12% বেড়েছে 1 বছরে। এ সময়ে ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও দেশি মুরগির দাম 6% বেড়েছে। রমজানে দরকারি সাধারণ মানের খেজুরের দাম 10%, ছোলার দাম বেড়েছে 7.14%। মশলা জাতীয় পণ্যের মধ্যে রসুনে 13 থেকে 15% আর 65% বেড়েছে এলাচের দাম। তবে 59% কমেছে দেশি পেঁয়াজের ও 18 থেকে 34% দাম কমেছে শুকনা মরিচে। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে 1 মাসে 122.5% আর বছর ব্যবধানে প্রায় 55% বেড়েছে বেগুনের দাম। তবে আলুর দাম 33%, শসার দাম 23% ও টমেটোতে 40% সহ কমেছে বেশিরভাগ সবজিরই দাম। সরকারি হিসাবে দাম কমতির তালিকায় রয়েছে আটা, ময়দা, মুগ, মসুর ডাল ও চিনির নামও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার MS আরেফিন। আরেফিন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস মূল্যস্ফীতির হার কমার খবর থাকলেও খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10% উপরেই চলেছিল। যদিও ফেব্রুয়ারিতে গতকাল সবশেষ তথ্য বিবিএস দিয়েছে, ফেব্রুয়ারিতে সেটি কমে 9.24% হয়েছে। যদিও বাজারে কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন লক্ষ্য করেছি আমরা। শীতকালীন সবজি বাজার থেকে সরে যাবার পর এখন নতুন করে গ্রীষ্মকালীন সবজি বাজারে ঢুকছে এবং যে সবজিগুলো আসলে অনেকটাই চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। রমজানে যে চাহিদা, সব থেকে বেশি চাহিদা যে পণ্যটি বেগুন, সেটি কিন্তু প্রায় 3 গুণ দাম বেড়েছে। অর্থাৎ 30 থেকে 40 টাকার বেগুন 7 দিনের ব্যবধানে এখন 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন আর যেসব সবজি ঢুকেছে তার মধ্যে করলা বিক্রি হচ্ছে 120 টাকায়, ভেন্ডি বিক্রি হচ্ছে 120 টাকায়, এছাড়া পটল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। এবং আরেকটি খবর যেটি রয়েছে যে লেবুর দাম রমজানের শুরুতে অনেক বেশি থাকলেও মাঝখানে কিছুটা স্থিতিশীল ছিল, এখন কিন্তু আবারও সেটি হালিতে 4 থেকে 5 টাকা দাম বাড়ার খবর আমাদেরকে বিক্রেতারা দিয়েছেন। আরেকটু খবর যদি জানিয়ে রাখতে চাই যে চালের বাজারে কিন্তু আবারও অস্থিরতা তৈরি হয়েছে। অর্থাৎ সব ধরনের চালই 2 থেকে 1 টাকা দাম বাড়তির খবর আমাদেরকে দিয়েছেন বিক্রেতা। তবে সব থেকে বেশি বেড়েছে হচ্ছে মিনিকেট চালের দাম। মিনিকেট চাল গত সপ্তাহে যেটি 80 টাকা ছিল, এখন সেটি
84 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা পাইজামের মতো চালেও কিন্তু 2 থেকে 1 টাকা দাম বৃদ্ধির খবর আমাদেরকে দিয়েছেন বিক্রেতারা। এছাড়া মুদি দোকানের যেসব পণ্য রয়েছে, রমজানের চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলো অর্থাৎ ছোলা, চিনি, এই ধরনের পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছেন যে এবার রমজানকে ঘিরে পর্যাপ্ত আমদানি এবং আমদানির ক্ষেত্রে সরকার শুল্ক কমানোয় বাজারে কিন্তু এসব পণ্যের দাম অনেকটাই কমতির দিকে রয়েছে। এছাড়া আরেকটি জিনিস আমরা পেয়েছি যে ভোজ্য তেলের ক্ষেত্রে খোলা সয়াবিন তেল কিন্তু কিছুটা সংকট তৈরি হয়েছে আবার নতুন করে বাজারে, অর্থাৎ বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি থাকায় খোলা সয়াবিনের উপরে কিছুটা চাপ বেড়েছে, যে কারণে খোলা সয়াবিনের বাজারে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। তো রমজানের বাজার নিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সবশেষ বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার MS আরেফিন। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব নিত্য পণ্যের বাজার পরিস্থিতি ও ঈদ কেনাকাটা নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। গত এক মাসের একটা সপ্তাহ চলে গেল এই মাসের। এই পুরো সপ্তাহে রমজানেরও প্রায় আমরা এক সপ্তাহ অতিবাহিত করলাম। বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা যদি আমাদেরকে বলতেন। আমাদের পর্যবেক্ষণে ভোজ্য তেল নিয়ে আমাদের কিছুটা ধরেন এখনও ভোক্তাদের চাহিদার অনুপাতে সরবরাহটা মেটাতে একটুখানি সংকট আছে। এর বাইরে অন্যান্য দ্রব্যগুলোর ক্ষেত্রে যেমন শাকসবজি ইত্যাদি পর্যাপ্তই সরবরাহ আছে এবং দ্রব্যমূল্যও সহনীয় পর্যায়ে আছে। বাইরের থেকে আমদানিকৃত বিভিন্ন দেশ ছোলা, খেজুর এগুলো গত বছরের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে বলে সরাসরি যারা আমাদের খুচরা দোকানদার তারা জানিয়েছেন গতকালও। আর নতুন করে বাজারে এবার তরমুজ একটা ফল এসেছে। এর প্রথম দিন একটুখানি দামটা উঠতির দিকে ছিল, গত দুদিনে এটা দাম কমেছে। বর্তমানে ছোট সাইজের একটা তরমুজ 200 থেকে 2800 টাকায়, মাঝারি 250 থেকে 300 এবং বড় সাইজের 300 থেকে 400 টাকার মধ্যেই পাইকারি পাওয়া যাচ্ছে। তো এই হলো যে পরিস্থিতি। ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা একটা সভা করে আমাদের যে ভোজ্য তেলের সরবরাহকারী বা রিফাইনারি পরিশোধনকারীরা জানিয়েছিলেন 25-26 তারিখে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং ওনারা তথ্য দিয়েছিলেন পর্যাপ্ত আমদানি সমুদ্রে আছে এবং সেটা ভিড়বে 22 তারিখ। কিন্তু এটা বুঝতে পারছি না যে স্টিল বাজারে সরবরাহটা পাওয়া যাচ্ছে না কেন। এখানে কোনো ধরনের কারসাজি থাকতেও পারে, কারণ এটা দীর্ঘদিনের একটা হ্যাংওভার। এটা আমি বলবো যে অপশাসনের হ্যাংওভার। আমরা যদি অপশাসনকে বাজার ব্যবস্থার সাথে তুলনা না করি বা যুক্ত না করি তাহলে বুঝতে পারবো না। সরকারি ব্যবস্থায় যেটাকে বলা হয় গভর্নেন্স বা সুশাসন, দীর্ঘদিন ধরেই এটা অনুপস্থিত ছিল। হ্যাঁ, এবং বিগত পলিটিক্যাল সরকারগুলো প্রায় প্রত্যেকেই দেশের শাসন ব্যবস্থাকে বা ব্যুরোক্রেসিকে আপনার হস্তক্ষেপ করেছেন, তাদের কাজের ক্ষেত্রে নানা ধরনের বাধা দিয়েছেন এবং এটাকে ম্যানিপুলেট করেছেন, তাতে করে ব্যুরোক্রেসি নিজেও স্যার, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, একটু কোয়েশ্চেন করি আপনাকে যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিকভাবে আপনাদের পদক্ষেপগুলো কি, বা আপনাদের এই পদক্ষেপে আপনারা নিজেদেরকে কিভাবে দেখছেন, সমন্বয়হীনতা বা সফলতা ব্যর্থতার কথা যদি বলেন। বাজার যদি সরকারি প্রতিষ্ঠান বলা হয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে প্রথমত তাকে সঠিকভাবে চলতে দিতে হবে। এর সাথে রাষ্ট্র ব্যবস্থা জড়িত, এটাকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না। অনেক সময় বাজারকে বিশ্লেষণ করা হয় খুব সংকীর্ণভাবে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই ভিত্তিতে, কিন্তু বাজার পরিস্থিতি যখন রাষ্ট্রের দায়িত্ব হয়, রাষ্ট্র কিভাবে চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখেছি এবং এটা একেবারেই দিবালোকের মতো সত্য যে এই সমস্ত পরিস্থিতির কারণে, রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে এদেশে একটা রক্তের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে, একটা ইমেচিউর পরিবর্তন। এটা প্রমাণ করে যে সরকার কোনোভাবেই সঠিকভাবে চলছিল না এবং সরকারেরই একটা অংশ বাণিজ্য মন্ত্রণালয়, তার সাথেই যুক্ত আছে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফলে অধিদপ্তরের যে কাজটা সেটা সরকার পরিচালনার সাথে অনেকাংশে জড়িত। যেমন এই মুহূর্তে তেল কোম্পানিগুলো, পরিশোধনকারীরা আমাদের ভোক্তাদের অনেকটা জিম্মি করেছে, এই আপনার অভিযোগটা সচরাচর আমরা দেখতে পাই। এবং করছে না এটা দাবি করার মতো অবস্থায় আমি নাই, কারণ তারা নিজেরাই কথা দিলেন যে 25 তারিখ থেকে তেল স্বাভাবিক হবে। তারা নিশ্চয়ই কোনো একটা তথ্যের ভিত্তিতেই তারা বলেছেন, অর্থাৎ দেশে ভোজ্য তেল এসেছে। কিন্তু আজকের পেপারে যেভাবে দেখলাম যে বহির্নোঙরে লাইটারের তেল ভাসছে, কিন্তু সেটা ছাড় করা হচ্ছে না। অন্যদিকে এটার সত্যতা আরও একটা পাওয়া যায়, আপনার চট্টগ্রাম বন্দর থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল লাইটার জাহাজ যাতে একটা ন্যূনতম সময়ের মধ্যে মুক্ত করে বাজারে ছাড়া হয়, কিন্তু সেটা তারা করছেন না। ফলে আমি এখানে যে অভিযোগগুলো হয় যে পরিশোধনকারী এবং আমদানিকারকদের বিরুদ্ধে, আমি তাকে উড়িয়ে দিতে পারছি না, এবং সেখানে বিগত সময়ের অপশাসনের হ্যাংওভারটা এখনও আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ স্যার। আপনার কাছে আবারও ফিরবো আমরা। ঈদ বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ঢাকার নিউ মার্কেটে। সেখানে আছেন রিপোর্টার ফরহাদ হোসেন। রোজার 5 দিন অতিবাহিত হয়ে গেছে। আজকে প্রথম শুক্রবার, ষষ্ঠ দিনের রোজা চলছে এবং আমরা সকাল থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছি। এখানে যেটি দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতন আজকের এই দিনে, অর্থাৎ গত 4 দিন যেমনটি গেছে, আসলে আজকে এই দিনে মানুষজনের বেশ উপস্থিতি মার্কেটগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এখানকার মানুষজনের উপস্থিতি ঠিক 9টা থেকে 10টার ভিতরে যখন মার্কেটটি খোলা হয়েছে, নিউ মার্কেট এলাকায় বিভিন্ন মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট, এই কয়েকটি মার্কেট যখন খোলা হয়েছে তারপর থেকে মানুষজন কিন্তু আসা শুরু করেছেন। এবং এখন যেটি দেখা যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে আসলে মানুষের ভিড় তত বাড়ছে, চাপ তত বাড়ছে। বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 3-4 দিন রোজা শুরু হওয়ার পর থেকে তেমন একটা উপস্থিতি না থাকলেও আজকে তারা মানুষজনের বেশ উপস্থিতি দেখছেন এবং সে কারণে তারা প্রত্যাশা করছেন আজকে বেচা বিক্রি একটু ভালো হবে। আমরা যারা ক্রেতা এসেছেন, কিনতে এসেছেন, মার্কেট করতে এসেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই প্রথম দিকে কেন এই আগমন, আসলে এখনো তো ঈদের অনেক দিন বাকি। তারা যেটি বলছেন যে দিন যত যাবে ভিড় তত বাড়বে, অর্থাৎ ভিড় এড়ানোর জন্যই তারা আসলে এই প্রথম দিকে তারা আসতে শুরু করেছেন এবং তারা কেনাকাটা শুরু করেছেন। এই বছর যেহেতু সামনে গ্রীষ্মকাল এবং সেটিকে মাথায় রেখে আমরা যেটি দেখছি আসলে সুতি কাপড়ের দিকে একটু ঝোঁক মানুষের বেশি। তারা যেটি চিন্তা করছেন, বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবার জন্যই একটু সুতি, হালকা পাতলা ধরনের কাপড় কেনার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যে দোকানটিতে আছে এখানেও বেশ ভিড় লক্ষ্য করছি। সকাল থেকে আসলে মানুষজন আসছেন, বিভিন্ন ধরনের কাপড় চোপড় তারা দেখছেন এবং সেটিতে আসলে তারা চাইছেন যে শুরুর দিকে এই কেনাকাটাটা শেষ করে ফেলার জন্য। তো রাজধানীর নিউ মার্কেটের পরিস্থিতি এটি আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। স্যার, আপনার কাছে আবারও আসবো। আমরা বাজার পরিস্থিতি দেখলাম, ঈদ বাজার পরিস্থিতি। এখানে প্রতি বছরই ঈদের বাজার নিয়ে আমাদের ভোক্তাদের কাছ থেকে বলেন বা যারা কেনাকাটা করছেন সাধারণ জনগণ, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অসঙ্গতি নিয়ে প্রশ্ন দেখতে পাই। অসঙ্গতির কথা তারা বলেন, অনেক সময় দাম বাড়িয়ে বাড়তি অফারের প্রলোভন দেখিয়ে পণ্য বিক্রির চেষ্টা করা হয়। তো এবার সে সমস্ত দিক থেকে আপনাদের পর্যবেক্ষণ কি, বা কি দেখতে পাচ্ছেন আপনারা, কি অবস্থায় রয়েছে সবকিছু? প্রথমত এখন পর্যন্ত আমরা অসঙ্গতির কোনো খবর পাচ্ছি না, এটা একটা ইতিবাচক দিক। আর এর জন্য আমি যারা এখানে ব্যবসায়ী আছেন তাদেরকে ধন্যবাদ দেই। তাদের নিয়ে আমরা গত 15ই ফেব্রুয়ারি একটা মিটিং করেছিলাম এবং এখানে নানা ব্র্যান্ড থেকে শুরু করে এবং নিউ মার্কেট এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রতি আমাদের কয়েকটা অনুরোধ ছিল, তারা এটাতে একমত হয়েছেন। প্রথমত হলো যে উচ্চ মূল্যে, অযৌক্তিক মূল্যে তারা পোশাকের মূল্য হাঁকাবেন না। দ্বিতীয়ত, তারা মানহীন এবং ভেজাল যে পোশাক বা এই ধরনের ঈদের পণ্য বা উপস্থাপন করবেন না। তৃতীয়ত, যে বর্ডার দিয়ে যে সমস্ত লাগেজ পার্টি বলা হয়, যে আপনার শুল্ক ফাঁকি দিয়ে আমদানি হয়, এই ধরনের পণ্য তারা বাজারজাত করবেন না। আর ব্র্যান্ডের যেমন ধরেন আড়ং, তারপর বিশ্বরং বা অন্যান্য, তারাও কথা দিয়েছেন যে তারা পণ্যের গায়ে
আপনার আমদানি মূল্য রেখে তারপর তারা বিক্রয় মূল্য নির্ধারণ করবেন, যাতে করে ক্রেতারা কোনোভাবেই আপনার প্রতারিত হবার অভিযোগ করতে না পারেন। এবং আমাদের তারা আশ্বাস এখানে দিচ্ছেন। স্যার আমি যেহেতু মূল্য বৃদ্ধির প্রসঙ্গ আসলো, এখানে একটু যোগ করতে চাই আমি। বিমানের টিকিট মূল্য বৃদ্ধির যে প্রসঙ্গটা, এটি কি আপনাদের আওতাতেই পড়ে, নাকি এটি চাহিদা বাড়ার সাথে সাথে মূল্য বৃদ্ধি সেই তথ্যেই থাকছে? প্রথমত হলো যে ধরেন যে বিমান একটা সেবা সার্ভিস সেক্টর, তো সেবা খাতের আমাদের দেখার দায়িত্বের মধ্যে বিমান বা এই ধরনের বিষয়টা নেই। তথাপি যদি এটা আমদানি মূল্যের উপর প্রভাব ফেলে, হ্যাঁ কিছুটা হয়তো ফেলতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু এটা অ্যালার্মিং বা উদ্বেগজনক কিছু নয়। এবং ব্যবসায়ীরা যদি তারা আমাদের কাছে যে কথাটা দিয়েছেন তাতে যদি তারা ঠিক থাকেন, এখনো পর্যন্ত তারা সহযোগিতা করছেন, তাহলে অ্যালার্মিংলি উদ্বেগজনকভাবে কোনো দ্রব্য বাড়বে না, এটা আমি মনে করি। আপনাকে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আবারও পতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন কমেছে 13,000 কোটি টাকা, কমেছে প্রধান সূচকও। আর 21 খাতের মধ্যে 17টিরই কমেছে দৈনিক গড় লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস দেশের পুঁজিবাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করে দিন পার করে নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যেই বাড়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ও বাজার মূলধন এবং দৈনিক লেনদেন। তবে পুরোপুরি উল্টো চিত্র দেখা যাচ্ছে সপ্তাহের মোট লেনদেনের হিসাবে। 4 মাস পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিছুটা চাঙ্গা হলেও মার্চের প্রথম সপ্তাহ মন্দায় পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রায় 422 কোটি টাকার লেনদেন হলেও পরের 4 কার্যদিবস তা থাকে 300 কোটির ঘরে। বুধবার লেনদেন হয় 318 কোটি টাকা, যা গেল 29 জানুয়ারির পর সর্বনিম্ন। সপ্তাহ শেষে 13,216 কোটি টাকা কমে ডিএসসির বাজার মূলধন দাঁড়ায় 6,82,147 কোটি টাকায়। আর 43.34 পয়েন্ট কমে প্রধান সূচক নামে 5,203 পয়েন্টে। গেল সপ্তাহে 21টি খাতের মধ্যে চামড়া, কাগজ, জ্বালানি, কর্পোরেট বন্ড ছাড়া বাকি 17 খাতেরই দৈনিক লেনদেন কমেছে, যেখানে আগের সপ্তাহে 15টি খাতে দৈনিক গড় লেনদেনই ছিল ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দর বৃদ্ধিতে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের আধিপত্য থাকলেও গত সপ্তাহে তালিকার শীর্ষ 5 প্রতিষ্ঠানে জায়গা পেয়েছে জেড ক্যাটাগরির একটি প্রতিষ্ঠান, বাকি 4টির মধ্যে 2টি করে এ ও বি ক্যাটাগরির। এদিকে দর হারানোতে শীর্ষ 5 প্রতিষ্ঠান হলো এসালম কোল্ড রোল্ড স্টিল, বসুন্ধরা পেপার, তোস্টিফা ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে প্লাস্টিক ও পলিথিন দিলে মিলছে ছোলা ও খেজুর সহ নানা পণ্য। এ বিষয়ে জানতে নগরীর চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এটিকে একটি ভালো এবং ব্যতিক্রমী একটি উদ্যোগ বলা যায়, কারণ প্লাস্টিক এবং পলিথিন দিলেই মিলছে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য, তেল, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, খেজুর এবং চিড়া সহ নানা পণ্য। আমি একটু দেখানোর চেষ্টা করি, একটু ক্লোজে গিয়ে দেখানোর চেষ্টা করি যে পণ্যগুলো আসলে দেওয়া হচ্ছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। মূলত এটি ক্লিন বাংলাদেশ নামে একটি সংস্থার উদ্যোগে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে, যেটিতে সহায়তা করছে চট্টগ্রামের সিটি মেয়র। এবং সিটি মেয়র ঘোষণা দিয়েছিলেন এই বন্দরনগরী হবে ক্লিন, গ্রিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। সেজন্য কিন্তু এই যে ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার যারা এই আয়োজন করেছে তাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে থেকে যারা পলিথিন নিয়ে আসছেন এবং লাইন ধরে তারা দাঁড়াচ্ছেন, এবং কিছুক্ষণ পরে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সেটি উদ্বোধন করবেন। আমরা একটু পলিথিনগুলো একটু দেখানোর চেষ্টা করি। ঝুড়িতে পাশে পলিথিন এবং বোতলগুলো রাখা হয়েছে যেগুলো তারা দিয়েছে। এখানে বলা হচ্ছে যদি 1 কেজি প্লাস্টিক দেওয়া হয় তাহলে সেখানে 1.5 কেজি আলু দেওয়া হবে, 250 গ্রাম চিড়া দেওয়া হবে, 250 গ্রাম পেঁয়াজ এবং 3টি ডিম এবং 250 গ্রাম ছোলা দেওয়া হবে। এটি ব্যতিক্রম উদ্যোগ বলা যায়, কারণ বন্দরনগরী চট্টগ্রামে যে বিভিন্ন রাস্তা অলিতে গলিতে বিভিন্ন নালা নর্দমা যে প্লাস্টিক এবং পলিথিন জমে যাওয়ার কারণে কিন্তু নানা যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মূলত এই বন্দরনগরীকে
ক্লিন এবং গ্রিন সিটি করার লক্ষ্য নিয়েই কিন্তু এই আয়োজন। তো সব কিছু মিলিয়ে কিছুক্ষণ পর কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই ব্যতিক্রমী এটির উদ্বোধন করবে এবং যারা আসবেন তাদের হাতে কিন্তু পলিথিনের পরিবর্তে নানা পণ্য তুলে দিবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম চকবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল আলম। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের এলাকায় এখন ঘরে ঘরে ছোট ছোট গার্মেন্টস কারখানা। রাজধানীর বহু বিপণী বিতানের নান্দনিক পোশাক তৈরি হয় এখানেই। অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখানকার ক্ষুদে শিল্পপতিরা। লক্ষ্যমাত্রা ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। একটি বাড়ি যেন একটি ছোট্ট গার্মেন্টস কারখানা। আধুনিক মেশিন ব্যবহার করে ঘরেই তৈরি হচ্ছে রং বেরঙের নান্দনিক সব পোশাক। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই শিল্প। বাইরে থেকে বোঝার উপায় নেই ঘরের ভেতরে এত কর্মযোগ্য। কোটি টাকার এসব পোশাকই সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকার নামকরা সব বিপণী বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে চন্ডী, টিস্যু, কিরণমালা, পাখি, নাইরা সহ নানা নাম ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। চলছে বিরামহীন কাজ। জুলাই আগস্টের অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। সিজনের মধ্যে থেকে সকাল 8টা থেকে রাত্রে 3টা ধরে 3:30 ধরে কাজ করি। বিভিন্ন ধরনের ডিজাইনের মাল আমাদের এখানে করা। বিদেশি মানের মতন আমাদের এখানে তৈরি হয়, হইতেছে, ফিনিশিং ভালো হচ্ছে। তারপরে আমাদের সবকিছু এখানে উন্নত আছে, ঢাকা সেল দেওয়া হইতেছে। যত ভালো হইব ততই ভালো দাম পাওয়া যাবে। গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন সাপ্তাহিক কাপড়ের হাটের ব্যবস্থা করলে তাদের বিক্রির চ্যালেঞ্জ কমে যেত। এই শিল্পের বিকাশে স্থানীয় বিসিককে এগিয়ে আসার আহ্বান তাদের। তো এখানে যে আমরা হাট বসাবো, এই হাটের মধ্যে তো কোনো লোকজন এত দূরে আসতে চায় না, গাড়ি ঘোড়ার যানজট অনেক সমস্যা, এই জন্য এখানে আসতে চায় না। তারা যদি আবেদন করে যোগাযোগ করে, আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সাপ্তাহিক তাদেরকে তাদের পণ্যগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা ভেবে দেখতে পারি। ঈদকে ঘিরে এই এলাকার কারখানাগুলোতে এবার প্রায় ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভোর থেকে গভীর রাত অবধি এখানকার ২ সহস্রাধিক মিনি গার্মেন্টসে ১৫,০০০-এরও বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জের তেলির বিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রমজান উপলক্ষে আগাম তরমুজ কাটা শুরু করেছেন ভোলার চর ফ্যাশনের চাষিরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় চাহিদা বেশি থাকায় সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছাতে ক্ষেত থেকেই কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে ভোলার চর ফ্যাশনের ভাসান চর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। পবিত্র রমজান এবং তার সাথে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে যে তরমুজের চাহিদা বেড়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরগুলোতে, সেই ক্রেতাদের হাতে ভোলার সুমিষ্ট তরমুজ পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে এখানকার যারা আগাম চাষ করেছে তরমুজ। তারা কিন্তু তরমুজ কেটে, মৌসুমের প্রথম তরমুজ কেটে সেগুলোর মোকামে পাঠানোর কাজে ব্যস্ত রয়েছে। আমরা আজকে রয়েছি ভোলার সর্বদক্ষিণের কলমি ইউনিয়নের মেঘভাসান চরে। সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বেশ বড় এই চরটির মধ্যে তরমুজ কেটে সেগুলো ট্রাকে করে নদীর পাড়ে নিয়ে এবং নদীতে ট্রলার বোঝাই করা হচ্ছে, যে তরমুজগুলো ঢাকা, রাজধানী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে পাঠানো শুরু হয়েছে। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে এবছর এখানে কানিপতি তারা 1.5 লাখ থেকে 1,80,000 টাকা খরচ করেছে, কিন্তু এখানে খেতেই তারা সেই তরমুজগুলি বিক্রি করেছে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত তরমুজের আকার এবং আকার ভেদে। এক এক কানিতে তরমুজে এই যে এখানকার চাষিরা 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত খেতেই তারা এবছর মুনাফা পেয়েছেন বলে এটা জানতে পেরেছে। তারা এতে খুব খুশি এবং কৃষি বিভাগ আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এই বছর ভোলায় প্রায় 18,000 হেক্টর জমিতে এই তরমুজ চাষ হয়েছে। যে তরমুজ এখন চাষিদের কাটা শুরু হয়েছে, এগুলো আগামী 1 থেকে 1.5 মাস পর্যন্ত এভাবে। ভোলার চর ফ্যাশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ ইউরোপ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় গেল সপ্তাহেও কমেছে বেশিরভাগ জ্বালানির দাম। তবে যুক্তরাষ্ট্রে মজুদ কমার পূর্বাভাসে ব্যাপকভাবে দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসের।
মার্কিন বাজার গবেষণা বিষয়ক সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, শুক্রবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $66.46, যা এক মাস আগের তুলনায় 8% কম। এক মাসে ব্রেন্ট ক্রুডের দামও 8% বেশি কমে শুক্রবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $69.70। প্রতি মেট্রিক টন কয়লার দাম এক সপ্তাহে $4 বাড়লেও এক মাসে 2.38% কমে বর্তমানে বিক্রি হচ্ছে $104.70। বিশ্ববাজারে এই সপ্তাহে কমেছে গ্যাসোলিনের দাম, এক মাসে 0.19% কমে $2.10 বিক্রি হচ্ছে প্রতি গ্যালন গ্যাসোলিন। গেল সপ্তাহে প্রোপেনের দাম কিছুটা বাড়লেও এই সপ্তাহে এসে এক মাসের তুলনায় প্রায় 7% কমে বিক্রি হচ্ছে প্রোপেন। এই সপ্তাহে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রে এই জ্বালানির দুর্বল মজুদ পরিস্থিতির পূর্বাভাসেই বিশ্ববাজারে দাম চড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতি MMBTU প্রাকৃতিক গ্যাস বর্তমানে বিক্রি হচ্ছে $4.27, যা এক মাস আগের তুলনায় প্রায় 24% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় প্রায় $29.7 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবার অবকাঠামো সম্প্রসারণে এ বিনিয়োগ করা হবে বলে জানানো হয়। এর পাশাপাশি আঞ্চলিক চাহিদা মেটাতে সেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট সফটওয়্যার থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তির বিকাশে বিশ্বব্যাপী ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ আফ্রিকায় এর আগেও বড় বিনিয়োগ করেছে মাইক্রোসফট। এবার আরও বড় অবকাঠামো তৈরির পরিকল্পনায় প্রায় $29.7 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে জোহানেসবার্গ ও কেপ টাউনে দেশটির প্রথম এন্টারপ্রাইজ গ্রেড ডাটা সেন্টার গড়ে তুলতে মাইক্রোসফট $100 কোটি বেশি ব্যয় করেছে। দক্ষিণ আফ্রিকা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটেশনাল চাহিদা মেটাতে বাড়ছে ডাটা সেন্টারের সংখ্যা। নতুন বিনিয়োগের অংশ হিসাবে ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতেও কাজ করবে মাইক্রোসফট। উচ্চ চাহিদা সম্পন্ন প্রযুক্তি খাতে দক্ষ কর্মী তৈরিতে 50,000 মানুষকে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়। ক্লাউড সেবার অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে অংশগ্রহণকারীরা। বিশ্বজুড়ে ডাটা সেন্টার গড়ে তুলতে 2025 সালে $8,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। দক্ষিণ আফ্রিকার নতুন প্রকল্প সেই বৃহৎ পরিকল্পনারই অংশ, যা প্রযুক্তি খাতের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মূল্যস্ফীতি কমলেও টিসিবির পরিসংখ্যানে উঠে এলো পণ্যের দাম বৃদ্ধির চিত্র। বছর ব্যবধানে বেড়েছে চাল, তেল, ছোলা ও মাছ মাংসের দর, কমতির দিকে সবজি। রমজানের প্রথম শুক্রবার রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। ভিড় এড়াতে আগে ভাগেই পছন্দের পোশাক কিনছেন অনেকে, দাম ও মানে সন্তুষ্টি। এবং বিএসইসি চেয়ারম্যান সহ কমিশনের পদত্যাগ দাবিতে অস্থিরতায় সপ্তাহ পার করল ঢাকার পুঁজিবাজার। আবারও পড়েছে পতনের মুখে, মূলধন কমেছে 13,000 কোটি টাকা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ে।